নির্বাচনী ট্রেনে দেশ ভোট আয়োজনে প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে চিঠি। 22 সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করবে কমিশন। দেশজুড়ে বিএনপি বিজয় র্যালিতে নেতাকর্মীদের ঢল। স্বপ্নের বাংলাদেশ গড়তে সবার সমর্থন চাইলেন তারেক রহমান। দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। নির্বাচনী ঘোষণায় রাজনৈতিক সংকট কাটবে আশা মির্জা ফখরুলের। জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি জামায়াতের। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধানের দাবি উপেক্ষা করা হয়েছে বলছে এনসিপি। কক্সবাজার সফরের জন্য 5 নেতাকে শোকজ। আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 জন সাক্ষ্য এবং জেরা। রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে শাস্তি দিল ট্রাম্প। চাপানো হলো আরও 25% শুল্ক, বেড়ে দাঁড়ালো 50%। এবং অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের। সাগরিকার জোড়া গোলে লাউসকে হারালো 3-1 গোলে। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এর আগে গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 26 সালের ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টা কার্যালয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এমনটি জানান তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমা অনুযায়ী নির্বাচন দিতে প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কমিশন আলোচনায় বসতে ইচ্ছুক বলেও জানান তিনি। 22 সেপ্টেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন শিলু রায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর বুধবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি সিএসি এএমএম নাসিরউদ্দিন। এই সময় তিনি কথা বলেন নির্বাচনের সময়সীমা ও প্রস্তুতি নিয়ে। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন 2 মাস আগে, তফসিল হবে বুথের তারিখের 2 মাস আগে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট, আমরা এমনি টার্গেট করেছি 22 সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে ইসি কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভোটার ও রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই, তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া, তারা যাতে সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। এবার নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবীরাও যাতে ভোট দেওয়ার সুযোগ পায় সেই জন্য তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার কথাও ভাবছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও নিশ্চিত করেন তিনি। যারা ইলেকশনে ইনভলভ থাকেন তারা ভোট দিতে পারেন না, তারা বুঝতে পারে কারণ তারা ইলেকশনের ওই প্রিসাইডিং পুলিং ডিউটিতে থাকে, এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত,
আমরা তাদেরকে এবার একটু পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা আমার মতোই তো মানুষ, আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি তারা হবে না। আওয়ামী লীগ নিয়ে বিচার কার্য চলমান থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে মন্তব্য করেনি সিএসি। তবে জানান আওয়ামী লীগের সমর্থকেরা নির্বাচনে ভোট দিতে পারবে। দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। তফসিলের আগে প্রকাশ্যে লটারির মাধ্যমে এসপি এবং ওসিদের পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন। আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। প্রিয় দেশবাসী, বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। গেল বছর ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার ভাষণের পর বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। নির্বাচনের সময় এসপি ও ওসিদের পোস্টিং প্রকাশ্য লটারির মাধ্যমে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠে কাজ করবে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। জাতীয় নির্বাচনে লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রত্যেক কেন্দ্রে বডি ক্যামেরা দেওয়া হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের আর আজকাল আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হচ্ছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে। তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের আপনারা জানেন তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। গতকালকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবার সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর মাঝে ভিন্ন মত থাকলেও মুখ দেখাদেখি বন্ধ করা যাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। এই জয়গান বিজয়ের উল্লাস দীর্ঘ 15.5 বছরের স্বৈরশাসন ব্যবস্থা অবসানের। ছাত্র জনতার গণ আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ঢলে রাজধানীর নয়াপল্টন ও আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জড়ো হয় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। কারো হাতে দলীয় পতাকা, আবার কারো হাতে ফেস্টুন ও ব্যানার। দলীয় স্লোগানের সঙ্গে নেতাকর্মীদের নাচ গান সমাবেশে যোগ করে নতুন মাত্রা। বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র নেতারা। বলেন, এটি শুধু বিজয় উদযাপন নয়, নতুন শুরুর বার্তা। শোভাযাত্রায় জনস্রোত প্রমাণ করে জনগণই ক্ষমতার উৎস। নতুন বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তারা। শহীদদের আত্মার শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর জন্য প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে নির্বাচনে জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আগামী দিনে যাতে করে নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে
সে ব্যাপারে আমাদের সকলকে আমরা যাতে করে সজাগ থাকি। চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা জরুরি। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পরে বিএনপির বিজয় মিছিল উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। এতে অংশ নেন দলের শীর্ষ নেতারা। মিছিলটি নয়াপল্টন থেকে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির এই বিজয় মিছিল মাধ্যমে শেষ হলো বিএনপির 36 দিনের কর্মসূচি। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলছেন, যেন গণতন্ত্র মুক্তি পায় আর একটি নির্বাচনের মাধ্যমে জনগণ তার অধিকার ফিরে পায়। নয়াপল্টন থেকে নিয়াজ মুর্শেদ, দেশ টিভি। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে আর সংস্কার সহ অঙ্গীকার বাস্তবায়নে নির্বাচিত সরকারই একমাত্র উপায় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাজ শুরু করার ঘোষণাকেও স্বাগত জানান তিনি। এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। জুলাইয়ের অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা জানিয়েছেন তাদের ইতিবাচকভাবে ভাববার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অধ্যাদেশ, লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা গণভোটের মাধ্যমে বর্তমান সরকারের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে হতে হবে আগামী নির্বাচন, এমন দাবি তুলেছে জামায়াত ইসলামী। জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় প্রচলিত পদ্ধতি নির্বাচনের পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিও জানান তিনি। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ।
মঙ্গলবার রাজধানীর আলফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। লিখিত বক্তব্য পাঠ করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম, জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট সহ মানুষের সংগ্রামের প্রতিফলন ঘটেনি। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কী হবে তা জাতির কাছে অস্পষ্ট। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বলেও দাবি করেন জামাতের নায়েবে আমির। যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে, এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না হলেও রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিও করেন তিনি। ট্র্যাডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় সার একরকম হয়, সব কিছু দুইটা করে। সেই জন্য আমরা মনে করছি PR may be the best alternative for experiments, number 1. Number 2, যে PR এর মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। নির্বাচনের তারিখ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে এমন আশাও জানান জামাতের এই নেতা। একেবারে সুস্থ নির্বাচন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার এবং বিচার দাবি করেন তিনি। এদিকে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই ঘোষণাপত্র বর্জন নয়, সংশোধন করতে হবে। নির্বাচন আয়োজনের পূর্বে সংস্কার, উপযুক্ত পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। গত 16 বছর ধরে জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে ঘটনাগুলো আমাদের জাতীয় বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার অভিযোগ করেন সদস্য সচিব। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। নির্বাচন প্রসঙ্গে দলের এই নেতা বলেন, নির্বাচনের আগেই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করার পাশাপাশি সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা পূরণ না হলে সরকারকে ছাড় দেবে না জনগণ। জুলাই ঘোষণাপত্র বর্জন নয়, সংশোধনের দাবি জানান তিনি। যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সৎ দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। এ সময় জুলাই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক নূর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে 5 নেতার কাছে এই ব্যাখ্যা চাওয়া হয়। 5 শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
চিঠিতে বলা হয় 5 অগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কেন্দ্রীয় নেতারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এবং সক্রিয়তা নিয়ে দেশের কেউই আশ্বস্ত হতে পারছে না। আগামী ফেব্রুয়ারির আগে এর সমাধান হবে তেমন আশা করার যৌক্তিক কারণ এখনো দেখা যাচ্ছে না বলে মনে করেন সৈয়দ রেজাউল করিম। প্রত্যাশিত দিনে জুলাই ঘোষণাপত্র পঠিত হয়েছে, সেজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ। আমরা পরিষ্কার করে বলতে চাই, অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে। রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 27 ও 28 তারিখ সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কোটা আন্দোলনে টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ছররা গুলিতে রণক্ষেত্রে রূপ দেয় রংপুর শহর। ঠিক ওই সময় ক্যাম্পাসের মূল ফটকে পুলিশের অস্ত্রের সামনে নির্ভয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় শিক্ষার্থী আবু সাইদ। খুব কাছে থেকে তাকে গুলি করে হত্যা করে পুলিশ, যা আলোড়ন তোলে দেশে বিদেশে। জোরদার হয় জুলাই আন্দোলন। বুধবার এ মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। খারিজ করা হয় আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেপ্তার 6 আসামি। রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গণহত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়। আবু সাইদ হত্যায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বিচার চাইলেন মামলার চতুর্থ সাক্ষী পেরোবির এক নারী শিক্ষার্থী। সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিকও। এ সময় আদালতে হাজির ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। পরে 17 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। 2 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। এছাড়া রামপুরাতে কার্নিশের ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই জাদুঘরে প্রদর্শনীর জন্য গণ অভ্যুত্থানে কারাবরণকারীদের তালিকা প্রণয়ন করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেই সঙ্গে সংস্কার করা হবে কারাবিধিরও। বিকেলে রাজধানীর জুলাই কারাবন্দী স্মৃতি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জুলাই কারাবন্দীদের নিয়ে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে জুলাই আন্দোলনে রাজপথের যোদ্ধা এবং রাজনৈতিক নেতারা তুলে ধরেন তাদের উপর চালানো নির্মম নির্যাতনের করুণ স্মৃতি।
যে তারা পানিটুকু পর্যন্ত আমাকে দেয়নি, আমি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। সেন্ট্রাল জেলে ছিলাম আবার 10 দিনের মতো, ওখানে কোনো ট্রিটমেন্ট দেয়নি। ভয় পাইছি, বিশেষ করে এত মারার পরে আমার কাছে মনে হয়েছে হয়তো ক্রস ব্যাকের অবস্থা খারাপ। আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলোতে ছিল 24 আওয়ার লকআপ, 24 ঘন্টা সেই রুমের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। কি কষ্ট সেটা বলে বোঝানো সম্ভব না। আমার হাত এভাবে বেঁধে পেছনে ঝুলালো, পায়ের একেবারে এইটাতে পিটায়, এইটাতে, তারপরে আপনার এইখানে যে মাসেল এইখানে পিটায়, তারপরে সত্যিকার অর্থে আপনার বছর নিতম্বে এখানে পিটায়। মানে ওদের একটা টেকনিক আছে। এ সময় পুলিশ সংস্কারের পাশাপাশি কারা আইন সংশোধনেরও দাবি জানান কেউ কেউ। আমাদেরকে চেয়ার দিয়েছে আর আসামিদেরকে বলছে ফাইল করে তাদেরকে লাঠি দিয়ে বসিয়ে যায়। বলছে নো, আমি গিয়ে সেখানে মাটি দিয়ে বসেছি। সুপার জেলাররা বন্দীদের সাথে যে দুর্ব্যবহার অনেক সময় করে, পুরা পিছনে হ্যান্ডকাপ দিয়ে লাঠি দিয়ে পায়ের ভিতরে দিয়ে বোঝাবার জন্য চোর ডাকাত মারতেছে, গড়াচ্ছে আর কাঁদতেছে, আজব ব্যাপার। এই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি জেলখানাকেই আয়নাঘরে পরিণত করেছিল। ও কিন্তু প্রত্যেকটা জেলখানাকেই আসলে আয়নাঘর বানিয়েছিল। মানে হয়তো আয়নাঘরের জায়গা হচ্ছিল না, তাই জন্য জেলখানাগুলোকে সে আয়নাঘরের মতন করেই বানিয়েছে। এ সময় কারাবিধির প্রয়োজনীয় সংস্কার সম্পন্নের প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদেরকে আমি দুইটা কথা দিলাম, যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব। জুলাই ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে একই পরিবারের 3 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে পশ্চিম চৌপালিতে। চলছে শোকের মাতম। সহকর্মী সাইফুল ইসলামের পাঠানো তথ্য এবং চিত্রে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 2.5 বছর পর অনেক স্বপ্ন নিয়ে ওমান থেকে দেশে ফিরেছেন বাহার। তাকে বাড়ি ফেরাতে সবাই মিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে দুঃস্বপ্নের মতো এভাবে নারী শিশু সহ পরিবারের 7 সদস্যের লাশ নিয়ে বাড়ি ফিরবেন বাহার, তা ভাবতে পারেননি কেউ। ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাশারির নিজ বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছে রহমতখালী খালে পড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় নিহত হন প্রবাসী বাহারের মা মুর্শিদা, স্ত্রী কবিতা, মেয়ে মিম, নারী ফয়জুন নেসা, ভাইয়ের স্ত্রী লাবণী এবং ভাতিজি লামিয়া ও রেশমি। এ সময় সেখান থেকে বেঁচে ফেরেন বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর শ্যালক রিয়াজ, ভাইয়ের স্ত্রী সুইটি এবং চালক রাজু। নিজে একটা ছোট গ্লাস আছিল, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে, তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারিনি। বাহারের পিতা আব্দুর রহিম জানান, চালকের অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির দরজা লক থাকায় সামনে থাকা 6 জন জানালা দিয়ে বের হতে পারলেও বাকিরা পারেনি। খালে স্রোত থাকায় দ্রুত তলিয়ে যায় গাড়িটি। অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভার ঘুম যায়। তারপরে দিয়ে আমরা সমনিয়া আইসিলারে কইছি, তুই কতক্ষণ ঘুম যাইল, আমরা দরকার পরে যাই। এ কইছে যে না চলে যাই, মা আসি এনতাই যান, তখন চলে যাই। ঘুমের কোন মানে ঝাঁকড়া দিয়ে উড়িয়ে মানে গাড়িরে উত্তরমুখী কাটি খালের দিকে হালাই দিছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। একে একে 7 জনের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনরা। কোনো ড্রাইভার ঘুম দিয়ে গাড়ি না চালায়, ঘুম অবস্থায় গাড়ি চালায়, আজ এই দুর্ঘটনা এলাকা সবার শোকের কান্দা, যেখানে আজকে আনন্দ করার কথা। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। আমরা এলাকাবাসী পুরো শোকাহত এবং মর্মাহত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
নেত্রকোনার ধলাই নদীতে বালুবাহী নৌকাডুবিতে 2 শ্রমিক নিখোঁজের 72 ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেল 3টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ জিয়া এবং মোহাম্মদ মারুফ। তারা পূর্বধলা উপজেলার বাসিন্দা। এর আগে গেল সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জে যাওয়ার পথে নদীর প্রবল স্রোতে টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা 3 জনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে পারলেও অপর 2 জন নিখোঁজ হন। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের 3 ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল 11টার দিকে সমুদ্র সৈকতে বন্ধু সেলিম রেজার সঙ্গে গোসলে নামেন পারভেজ। রেজা তীরে আসতে পারলেও সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান পারভেজ। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে সমুদ্র সৈকতে 0 পয়েন্ট থেকে 2 কিলোমিটার গভীরে মরদেহ উদ্ধার করা হয়। টুরিস্ট পুলিশ জানায় এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ। অবৈধ সম্পদ অর্জন ও 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুন রশিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।